আজকের আমি পাঠ করব বিশ্বাস অবিশ্বাস গল্পটির দ্বিতীয় পর্ব। মিতু বলল, আমাকে পুলিশ কেন ধরবে? আমি তো কিছু করিনি, সব কিছুই আমার অগোচরে হয়ে গেছে। সাজু ভাই বললেন, এবার বলেন, লাঞ্চ টাইমে আপনি কোথায় ছিলেন? অফিস থেকে আপনি 12:35 বের হয়েছেন আর অফিসে প্রবেশ করেছেন 2:04। এটা আপনাদের অফিসের গেটের সিসি ক্যামেরায় ধারণকৃত তথ্য। মিতু মাথা নিচু করে বসে রইল। সাজু ঘরের মধ্যে চারিদিকে তাকাচ্ছে। মিতুর মা, বাবা, এক মামা, আরও 4-5 জনের উপস্থিত এখানে। সকলে চুপচাপ, তবে মিতুর কাছ থেকে উত্তর শোনার অপেক্ষা করছে। সাজু বলল, আপনি উত্তর দিলে তারপর আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুরু করব। আমার অফিস কলিগের সাথে বাইরে ছিলাম। তার নাম কি? ফয়সাল? জি। আপনি কিভাবে জানেন? জানবো না কেন? সকালবেলা যেহেতু আমি আপনার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, সুতরাং এতটুকু কথা জানা খুব বেশি আশ্চর্য নয়। না, কিছু না। আসলে আমি সারাক্ষণ কাজের মধ্যে অমনোযোগী থাকার কারণে ফয়সাল সাহেব আমাকে বারবার জিজ্ঞেস করে, মন খারাপ কেন, এটা জানার জন্য তিনি বেকুল ছিলেন। আমি বলেছি যে বাসায় সামান্য রাগারাগি হয়েছে। তারপর আমাদের অফিসে 12টা থেকে লাঞ্চের সময় শুরু হয়। ফয়সাল সাহেব সবসময় ক্যান্টিনে লাঞ্চ করতেন। আমি খাবার নেইনি শুনে তিনি তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করে। তারপর আমরা দুজন মিলে ক্যান্টিনে না গিয়ে বাইরে যাই। অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। সেই রেস্টুরেন্টে অফিস থেকে কত দূর, মানে আসা যাওয়া কতক্ষণ সময় লাগে? তা ধরুন 15-30 মিনিট। সব কিছু সত্যি বলেন, কারণ আমি সব কিছু কিন্তু যাচাই করব। সত্যিই বললাম। সেখানে গিয়ে দুজন খাবার খেলাম, তারপর কফি খেলাম, এরপর কিছুক্ষণ কথাবার্তা বলে অফিসে গেলাম। আসলে আপনি ভুল বুঝবেন না। আমি সকাল থেকে মানসিক যে চিন্তায় মধ্যে ছিলাম সেটা দূর করার জন্য আমি এটা করেছিলাম। আপনি বাসায় আসেননি কেন, তাই তো? কখনোই না। আপনি আমাদের বাসার যিনি দরওয়ান তাকে জিজ্ঞেস করতে পারেন। নিচে গেটে সিসি ক্যামেরা আছে, সেটাও চেক করতে পারেন। আমি সকালে অফিসে যাওয়ার পরে আর একা একা বাসায় আসিনি। তাজুল আমাকে নিয়ে আসার পর একসঙ্গে এসেছি। সাজু আর কিচ্ছু বলল না। ঝগড়ার বিষয় নিয়ে সে সরাসরি তাজুলের সঙ্গে কথা বলতে চায়। সাজু মিতুর মা বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মিতুর বাবা সাজুলের চোখে চোখ রেখে বলল, আমার এত সুন্দর মেয়েটাকে কেন এভাবে মেরে ফেললো বাবা? আঙ্কেল, আমি একটু আপনাদের দুজনের সঙ্গে আলাদা কথা বলতে চাই। আপনারা কি দুজন মিলে পাশের রুমে আসবেন? ঠিক আছে বাবা। এই রুমটায় শুধু একটা খাট আছে। আফরিন বা যে কোনো আত্মীয় স্বজনরা বেড়াতে এলে সম্ভবত এই রুমে থাকতেন, সাজু ভাই বললেন। আঙ্কেল, আপনার মেয়ের উপর থেকে আমার সন্দেহ দূর হচ্ছে না। মিতু ও আফরিন এই দুই বোনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুব ভালোই সম্পর্ক ছিল। ওদের তো কখনো তেমন ঝগড়া হতো না। বরং বাসায় আমি যখন পড়াশোনায় কিছু বলতাম তখন আফরিন বলতো যে আপুর কাছে চলে যাব, তোমরা একটুও শান্তিতে থাকতে দাও না। মিতুর মা তখন ফুঁপিয়ে কেঁদে বলল, এবার ওকে চিরদিনের মতো শান্তিতে থাকতে হবে। সাজু বলল, আপনার তো শুধু দুটো মেয়ে, এদের নামে কোনো আলাদা অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। গ্রামের বাড়িতে বাজারের মধ্যে অনেক বড় একটা জমি ছিল আমাদের। জমিটা বিক্রি করতে হয়েছিল। জমির বিক্রির পুরো টাকা আমি আমার দুই মেয়ের অ্যাকাউন্টে সমান ভাগে ভাগ করে দিই। পরিমাণ কত? 30 লাখ টাকা। মিতুর 15 লাখ এবং ছোটো মেয়ে আফরিনের 15 লাখ। তবে মিতুর টাকা নেই। কোনো এক এনজিও না কিসে যেন সবগুলো টাকা সে জমা করেছিল, বেশি লোভের আশায়। আমি অবশ্য জানতাম না সেই এনজিও দেশ থেকে চলে গেল। মিতু সম্পূর্ণ টাকাটাই শেষ হয়ে গেছে। তাদের দুজনের অ্যাকাউন্টের নমিনি কে ছিল? মানে যদি কেউ মারা যায় তাহলে তার সেই টাকা কে তুলবে? মিতুর নমিনি আফরিন আর আফরিনের নমিনি মিতু ছিল। যেহেতু এরা দুই বোন, তাই কেউ যদি মারা যায় তাহলে তার টাকা যেন অপর বোন পায়।
সেই জন্য এই ব্যবস্থা করেছিলাম। আপনার কি মনে হয় যে সেই টাকার জন্য মৃত আফরিনকে হত্যা করেছে? আর নিজের কাঁধে দোষ যেন না পড়ে সেই জন্য স্বামীর ওপর দোষ দিয়ে পার পেয়ে যাচ্ছে? এসব তুমি কি বলছো বাবা? আঙ্কেল, ওসি সাহেব আমাকে বলেছিলেন যে আপনার বড় মেয়ের জামাই সম্ভবত ছোট মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিল। হয়তো এসব নিয়ে কিছু একটা হয়েছে, তাই তাজুল সাহেব আফরিনকে খুন করেছে। এটা হতে পারে না। আফরিন এরকম মেয়ে নয়। তাছাড়া ওর পছন্দের একটা ছেলে আছে। আমি অবশ্য সেই ছেলের পরিচয় জানি না। তাহলে কি এরকম কিছু হতে পারে যে আফরিন চাবি নিয়ে বাসায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে, তার সঙ্গে আপা দুলাভাইয়ের বাসায় একান্ত নিরিবিলিতে কিছুক্ষণ গল্প করেছে? মিতুর মা বলল, আমার মেয়েটা গতকাল মারা গেল, এখনও তার দাফন হলো না, আর আপনি এসব কি বলেন? সাজু চুপ করে গেল। বলল, আমি সত্যিই দুঃখিত আন্টি। আসলে সম্ভাবনা করতে গিয়ে অনেক কিছু বলতে হয় আমাদের। 2 মিনিটের মতো কিছু একটা ভাবতে লাগলো সাজু ভাই। তারপর মিতুর মা বাবা দিকে তাকিয়ে বলল, আমি আপাতত চলে যাচ্ছি, দেখি বাসার নিচে দারোয়ানের সঙ্গে কথা বলি। তাছাড়া আরেকবার একটু থানায় যেতে হবে তাজুল সাহেবের সাথে কথা বলতে। মিতুর বাবা বলল, বড় জামাই আমার মেয়েকে খুন করেছে। হয়তো সে জোর করে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছে। তারপর আফরিন রাজি হয়নি, বরং তাজুলকে উল্টো মুখি দিয়ে বলেছে সে তার আপুকে সব বলে দেবে। তাই নিজের ইজ্জতের জন্য তাজুল খুন করেছে, তাই তো? জি, এটাই হবে। আপনারা ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন সব স্বীকার করবে। ঠিক আছে, দেখি পুলিশ কি করে। সাজু বের হয়ে গেল। ড্রয়িং রুমে বাড়িওয়ালা বসে আছে চুপচাপ। বেচারা পড়েছে বিপদে। এলাকায় হয়তো আফরিন হত্যাকাণ্ড ঘটনা প্রচার হচ্ছে। সাজুকে দেখে বাড়িওয়ালা বলল, তেমন কিছু বের করতে পারলেন বাবাজি? না আঙ্কেল, তবে আমরা চেষ্টা করছি। পুলিশ এবং আপনারা একটু তাড়াতাড়ি দয়া করেন। মান সম্মান যা যাবার তা তো গেছেই। এখন যদি তাড়াতাড়ি আসল অপরাধী ধরা না পড়ে, ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আমি একটু আপনার দারোয়ানের সঙ্গে কথা বলতে চাই। চলুন, এক্ষুনি নিয়ে যাচ্ছি। 3 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাড়ির মালিক বলল, রাস্তার অলিতে গলিতে চায়ের দোকানে সবাই আমার নাম ধরে বলে, সিদ্দিক সরকারের বাড়িতে একটা মেয়ে খুন হয়েছে। আজ সকালে এখানকার একটা পত্রিকার মধ্যে নিউজটা এসছে দেখলাম। সেখানেও লেখা ছিল, খুন হওয়া মৃত আফরিন বোন দুলাভাই অত্র এলাকায় সিদ্দিক সরকার বাড়িতে ভাড়ায় থাকতো। এবার বলেন তো কতটা টেনশনে আছি। এই বাসায় এখন মানুষ ভাড়া নিতেই ভয় পাবে, বলবে বাড়ির কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অথচ আপনি দেখেন, সেক্টরের মধ্যে যেরকম সুযোগ সুবিধা সেরকম সব কিছুও আছে আমার বাড়িতে। ভদ্রলোকের কষ্ট পাওয়া স্বাভাবিক। এত কিছু যখন ঘটে গেছে তখন আর কি করার। কিন্তু তিনি চান দ্রুত এই মামলার শেষ হোক। তার বাড়ির যেসব ভাড়াটিয়া আছে তারা নিশ্চিন্ত হোক। নাহলে যদি এরকম সকাল বিকাল পুলিশ আসে তাহলে তো সবাই বিভ্রান্ত হয়ে যাবে। দরওয়ানের বয়স 30-এর মধ্যেই। পরিশ্রম ও দারিদ্রতার জীবনে চেহারার বয়সের তুলনায় বেশি মনে হচ্ছে। সিদ্দিক সরকার তাকে ডাক দিতেই সে দৌড়ে এলো। সরকার বলল, তিনি যা যা জিজ্ঞেস করবেন সব কিছু ঠিক ঠিক উত্তর দিবি। কোনো কিছু গোপন করার চেষ্টা করবি না রফিক। ঠিক আছে স্যার। নিচতলা পুরোটা ফাঁকা। গাড়ি পার্কিং করার জন্য এভাবে ফাঁকা রাখা হয়েছে। সিসি ক্যামেরা সেট করা হয়েছে গেটের ভিতরে। লিফটের জন্য জায়গা রাখা আছে, কিন্তু বাস্তবায়নাধীন। হয়তো ভবিষ্যতে লিফট লাগানো হবে। সাজু বলল, আপনি একদমই বিচলিত হবেন না রফিক ভাই। আমি শুধু নর্মাল কিছু প্রশ্ন করে চলে যাব। ভয় পাবার কোনো কারণ নেই। আপনাকে দেখে ভয় লাগে না স্যার? গতকাল পুলিশ দেখে বহুত ভয় পাইছি। তারা যখন বারবার জিজ্ঞেস করছে তখন ভয় পাইছি। কিন্তু আপনি একটু আলাদা। তাজুল সাহেবের স্ত্রীর ছোট বোন গতকাল এই বাসার সামনে কখন আসেন? 12টার দিকে স্যার। প্রথমে গেটের সামনে দাঁড়িয়েছিল। আমি বললাম যে ভিতরে আসেন। সে বলে তার কাছে চাবি নাই আর তার আপা কল রিসিভ করে না। তারপর
তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজুল স্যারের কাছে কল দিল। কথা শেষ করে আমাকে বলেন, আমি দুলাল ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আসি। আপনি তো তাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, চিনি তো। এই বাসায় আগে অনেকবার তো এসেছিল। আহারে, আজ থেকে আর আসবে না। মানুষের জীবন কিছুই না, মরলেই শেষ। তারপর কি হলো? আধ ঘন্টা পরে চাবি নিয়ে ফিরেছে। মোবাইলে কথা বলতে বলতে উপরে চলে গেছে। কী রকম কথাবার্তা সেটা কি মনে আছে? স্যার, আমার মনে নাই, তবে কিছুটা কথা হয়তো সিসি ক্যামেরার রেকর্ড আছে। আমাদের এই ক্যামেরা ভিডিও অডিও দুটোই রেকর্ড হয়। ঠিক আছে, সেটা চেক করব। তাজুল সাহেব অফিস থেকে কখন এসছে? আর সে আসার আগ পর্যন্ত অপরিচিত কেউ এসছে? অপরিচিত কেউ আসে নাই স্যার। যারাই আসা যাওয়া করেছে সবাই এই বিল্ডিংয়ের মানুষ। সাজু আর জিজ্ঞেস করলো না। সিদ্দিক সরকারের সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করতে গেলেন। সব কিছু দেখে নতুন কিছু পাওয়া গেল না, শুধু আফরিনের কথা ছাড়া। আফরিন মোবাইলে কথা বলতে বলতে যখন ক্যামেরার কাছাকাছি অবস্থান করেছিল, তখন মোবাইলে কার কাছে সে বলেছিল, তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি বাসা থেকে আপার বাসে চলে এসেছি। বিকেলে তোমার সঙ্গে জসিমউদ্দিন মোড়ে বিএফসিতে দেখা হবে। এমন সময় সাজুর মোবাইলে কল আসে। কল দিয়েছে সাজুর সেই পরিচিত বড় ভাই হাসান। বলেন ভাই। সাজু, আমি তো তোমাকে কথা মতো পোস্টমর্টম করা সেই ডাক্তারের কাছে কল দিয়েছিলাম, কিন্তু তার একটা কথা শুনে আমি বেশি চিন্তিত করছি। কি কথা? আফরিন তো অবিবাহিত, তাই না? জি, তার এখনো বিবাহ হয়নি। গতকাল আফরিন মারা যাওয়ার আগে সে সহবাস করেছে। মানে ধর্ষণ? ধর্ষণ নাকি স্বেচ্ছায় যৌন মিলন সেটা তো জানি না, তবে আমার মনে হচ্ছে আফরিনের সম্মতিতে ঘটনাটা ঘটেছে। কারণ তোমার কাছে গতকাল রাতে আফরিনের লাশের এবং রুমের যেসব ছবি দেখেছি সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে তাকে জোর করা হয়েছে। যদি এমন হয় যে তাকে অজ্ঞান করা হয়েছে। একটা কথা বলি সাজু। বলেন ভাই। তুমি মেয়েটা দুলাভাইকে ভালো করে জিজ্ঞেস করো, সে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা পাচ্ছি না। সন্দেহের তীর সবটা ওই লোকটার উপর। তোমার মতে আফরিনের বোন মিতু অপরাধী হতে পারে, কিন্তু আমি এখানে মিতুকে সন্দেহ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে আমি থানায় গিয়ে তাজুল সাহেবের সাথে কথা বলি। আচ্ছা যাও, আর কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এসো। যদি কাজ শেষ না হয় তাহলে এক ফাঁকে এসে খেয়ে যাও। তোমার ভাবি তো শুধু বারবার বকা দিচ্ছে আমাকে। ঠিক আছে ভাই। আর এই ডাক্তারের কাছ থেকে এরকম একটা খবর বের করে দেওয়ার জন্য মেলা মেলা ধন্যবাদ আপনাকে। হাসান সাহেবের সাথে কথা বলার পর সময় সাজুর নাম্বারে দুবার আরেকটা নাম্বার দিয়ে কল এসছে। সাজু হাসানের সঙ্গে কথা শেষ করে সেই নাম্বারে কল ব্যাক করলো। অপর প্রান্ত থেকে একটা ছেলে বলল, সাজু ভাই বলছেন? হ্যাঁ বলছি, কে আপনি? আফরিন খুনের মামলা নিয়ে এত জলঘোলা করার জন্য কেন এসছেন? পুলিশ তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে। সকল তদন্ত পুলিশের ওপর ছেড়ে দিন। শুধু শুধু নিজের বিপদ জমের কাছে থেকে ডেকে আনবেন না। আপনার পরিচয়? পুলিশ যাকে ধরে নিয়ে গেছে তাকে নিয়েই তাদের খেলা খেলতে দিন। আপনাকে সামান্য সাবধান করে দিলাম। সাজু বলল, আপনার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব, যার সঙ্গে সকালবেলা মিতুর অফিসে গিয়ে কথা হয়েছিল? আজকের পর্বটি এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানিও। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করো।